কখনো কি ভেবে দেখেছেন মন খারাপ হলে বা খুব খুশির কোনো মুহূর্তে কেন বিশেষ কিছু খাবারের কথাই মাথায় আসে? মনে হয় যেন সেই খাবারগুলো আমাদের ডাকছে। কিন্তু এমনটা কেন হয়? আসলে এই আরামদায়ক খাবারগুলোর পেছনে আমাদের মন আর বিজ্ঞান দুটোই কিন্তু সমানভাবে জড়িত। চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক আর এর কোডটা ভাঙার চেষ্টা করি। কথাগুলো খুব চেনা লাগছে, তাই না? কারণটা খুব সহজ। কিছু খাবার তো শুধু আমাদের পেট ভরায় না, বরং আমাদের মনকেও ছুঁয়ে যায়। এগুলো আমাদের সেই সব পুরনো, উষ্ণ আর ভালোবাসায় ভরা দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব। আমরা দেখব যে আমাদের এই তীব্র খাবারের আকাঙ্ক্ষার পেছনে আবেগ, বিজ্ঞান আর আমাদের জেনেটিক্স এই সব কিছু মিলে কিভাবে একটা দারুণ গল্প তৈরি করে। তো এই আবিষ্কারের যাত্রায় সামিল হতে আপনারা প্রস্তুত তো? আমাদের খাবারের পছন্দের গল্পটা কিন্তু শুরু হয় একেবারে ছোটবেলা থেকে, আমাদের বেড়ে ওঠার পরিবেশ থেকে। এই অংশে আমরা দেখব কিভাবে আমাদের স্মৃতি আর সংস্কৃতি আমাদের প্লেটের খাবারগুলোকে এতটা বিশেষ করে তোলে। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, ছোটবেলায় অসুস্থ হলে মায়ের হাতের সেই ধোঁয়া ওঠা নরম খিচুড়ির কথা, অথবা কোনো বিশেষ অনুষ্ঠানে বাড়িতে তৈরি হওয়া সেই পায়েসের কথা। এই খাবারগুলো আসলে শুধু খাবার নয়, এগুলো এক একটা জীবন্ত স্মৃতি। এগুলো আমাদের মনে করিয়ে দেয় সেই সব মুহূর্তের কথা যখন আমরা সবচেয়ে বেশি যত্ন আর ভালোবাসা পেয়েছি। এখন এই স্লাইডটার দিকে একবার দেখুন, কি দারুণ তাই না? সবচেয়ে মজার ব্যাপার হলো আরামদায়ক খাবার কিন্তু পৃথিবীর সব জায়গায় একরকম নয়। এই যে এখানে আমেরিকার ম্যাকারোনিয়ান চিজের সাথে ভিয়েতনামের ফোর্স স্যুপের তুলনা করা হয়েছে, এদের পুষ্টিগুণ, উপকরণ সবই কিন্তু একদম আলাদা। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে যা একজনকে আরাম দেয় তা হয়তো অন্য কারো কাছে একটা সাধারণ খাবার মাত্র। মানে আরামের ধারণাটা আসলেই কতটা ব্যক্তিগত আর সংস্কৃতি নির্ভর। আমাদের ঈদ, পূজা বা বড়দিনের মতো উৎসবগুলোর কথা ভাবুন তো। এই বিশেষ খাবারগুলোর গন্ধ ছাড়া কি উৎসবগুলো জমে? একদমই না। এই খাবারগুলো শুধু আমাদের সবাইকে এক টেবিলে বসায় না, বরং আমাদের মধ্যেকার বাঁধনটা আরও শক্ত করে আর আমাদের ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের কাছে পৌঁছে দেয়। চলুন এবার আবেগের গল্প থেকে বেরিয়ে আমাদের শরীরের ভেতরে চলা একটা গোপন কথোপকথন শোনার চেষ্টা করি। যখন আমরা মানসিক চাপে থাকি, তখন আমাদের শরীর ঠিক কিসের জন্য এমন আকুল হয়ে ওঠে? এর পেছনেও কিন্তু একটা বিজ্ঞান আছে। এই আচরণটাকেই বলা হয় ইমোশনাল ইটিং। এটা এমন একটা অবস্থা যখন আমাদের শরীর নয়, বরং আমাদের মন খেতে চায়। এটা কিন্তু শারীরিক ক্ষুধার জন্য নয়, এটা আসলে মানসিক শান্তি খোঁজার একটা উপায়। ধরুন একটা খুব কঠিন দিনের শেষে মনটা আইসক্রিমের জন্য আকুল হয়ে উঠল, এটাই হলো ইমোশনাল ইটিং। ব্যাপারটা সহজ করে বুঝতে গেলে ভাবুন, আমাদের শরীরে ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য দুটো হরমোন আছে। একটা হলো গ্রেলিন, যেটা অনেকটা গাড়ির হর্নের মতো আমাদের খেতে চলো বলে তাড়া দেয়, আর অন্যটা হলো লেপটিন, যেটা একটা শান্ত কণ্ঠের মতো বলে অনেক হয়েছে, এবার থামো। সমস্যাটা হয় যখন আমরা মানসিক চাপে থাকি, তখন ক্ষুধার হর্নটা এত জোরে বাজতে শুরু করে যে তৃপ্তির সেই শান্ত কণ্ঠটা আর শোনাই যায় না। এই স্লাইডের ধাপগুলো দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এটা ঠিক একটা চেন রিয়াকশনের মতো কাজ করে। প্রথমে যখন মানসিক চাপ তৈরি হয়, তখন কর্টিসল নামে একটা স্ট্রেস হরমোন আমাদের শরীরে ছড়িয়ে পড়ে। এই কর্টিসল আবার ক্ষুধার হর্ন মানে গ্রেলিনকে আরও উত্তেজিত করে তোলে, আর তার ফলেই আমাদের মস্তিষ্ক দ্রুত শক্তি আর আনন্দের জন্য মিষ্টি বা চর্বি জাতীয় খাবারের জন্য ব্যস্ত হয়ে। আচ্ছা, রহস্যের পরের স্তরটা কিন্তু আরও গভীর। আমাদের খাবারের পছন্দ শুধু স্মৃতি বা হরমোনের খেলা নয়, এর অনেকটাই আমাদের ডিএনএ দিয়ে নিয়ন্ত্রিত। হ্যাঁ, আমাদের জিনের মধ্যেই লুকিয়ে আছে এর আসল সূত্র। কখনো কি মনে হয়েছে যে কেন করলা ভাজাটা আপনার খুব প্রিয়, অথচ আপনার বন্ধুর কাছে সেটা একদমই চলে না? কারণটা হলো আমাদের প্রত্যেকের স্বাদ আর গন্ধ বোঝার ক্ষমতাটা একটু আলাদা, আর এটা ঠিক করে দেয় আমাদের জেনেটিক কোড, মানে আমাদের ডিএনএ। এর একটা চমৎকার উদাহরণ হলো TS2R38 জিন, যেটা আমাদের তিক্ত স্বাদ বোঝার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এই যে চার্টটা দেখছেন, এখানে দেখা যাচ্ছে যে প্রায় 25% মানুষ হলেন টেস্টার, মানে তারা তিক্ত স্বাদ খুব তীব্রভাবে অনুভব করেন। আবার অন্যদিকে 25% হলেন নন টেস্টার, যারা প্রায় কোনো তিক্ত স্বাদই পান না। আর বাকি 50% আমাদের মতো, মানে মাঝামাঝি। এই জেনেটিক ভিন্নতার কারণেই হয়তো কেউ কফি বা ডার্ক চকলেট খুব পছন্দ করে, আবার কেউ একেবারেই পারে না। আসলে এই বিজ্ঞান আমাদের নিজেদের খাদ্যাভ্যাসকে একটা নতুন চোখে দেখার সুযোগ করে দেয়, কোনো রকম ভালো বা মন্দের বিচার ছাড়াই। আমরা তো এতক্ষণ আমাদের খাবারের আকাঙ্ক্ষার পেছনের কেনটা জানলাম। এখন চলুন দেখি এই জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে আমরা কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারি আর এর নিয়ন্ত্রণটা নিজেদের হাতেই নিতে পারি। আর এর সমাধানের একটা চাবিকাঠি কিন্তু আমাদের সবার হাতেই আছে, আর সেটা হলো ব্যায়াম। ব্যায়াম শুধু আমাদের শরীরকেই ভালো রাখে না, এটা আমাদের আবেগ আর হরমোন নিয়ন্ত্রণেরও একটা দারুণ চাবিকাঠি। এটা সরাসরি স্ট্রেস ইটিংয়ের চক্রটাকেই ভেঙে দিতে পারে। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ব্যায়াম লেপটিনের কার্যকারিতা বাড়ায়, ফলে আমাদের পেট ভরা মনে হয়। এটা গ্রেলিনকে, মানে সেই ক্ষুধার হর্নটাকে শান্ত রাখে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যায়াম আমাদের মস্তিষ্কে ডোপামিন আর এন্ডোরফিনের মতো ভালো অনুভূতির হরমোন তৈরি করে, ফলে খাবারের মাধ্যমে আরাম খোঁজার প্রয়োজনটাই কমে যায়। আর শুরু করাটাও কিন্তু একদমই কঠিন না। এমন কোনো ব্যায়াম বেছে নিতে হবে যা করতে ভালো লাগে, যেটা বোঝা মনে হয় না। সেটা হতে পারে দৌড়ানো, সাইকেল চালানো বা যোগব্যায়াম। প্রতিদিন মাত্র 30 মিনিট, সপ্তাহে 3 থেকে 5 দিন। আসল কথা হলো নিয়মিত করা।
মনে রাখতে হবে ছোট ছোট পদক্ষেপে কিন্তু বড় পরিবর্তন নিয়ে আসে। শেষ পর্যন্ত আমাদের খাবারের আকাঙ্ক্ষার পেছনের এই কোডটা বোঝা কোনো অপরাধবোধে ভোগার বিষয় নয়, বরং এটা নিজেকে আরও ভালোভাবে জানার আর শক্তিশালী করার একটা উপায়। খাবারের সাথে একটা স্বাস্থ্যকর সম্পর্ক তৈরির চাবিকাঠি হয়তো শুধু আমাদের প্লেটেই নেই, বরং তা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের চলাফেরার মধ্যে।